জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। তাদের এখন হিন্দু শাখাও খুলেছে। জামাত তার সর্বশক্তি নিয়োগ করবে হচ্ছে এই আসনে। ধানের শীষের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত বলা যায়। জার্মানির নস্যি বাহিনী যেমন অবস্থা হয়েছে, ঠিক আওয়ামী লীগের অবস্থা তাই হবে। কোনো যে আওয়ামী লীগ আবার নতুন করে আসতেছে। ৭১-এর গণহত্যার যেমন মাপ নেই, ২৪-এর গণহত্যার কোনো মাপ নেই। আসসালামু আলাইকুম, আমি আফসার রায়হান আবারও এসেছি প্যাট্রিয়ট লেন্সের 13th এপিসোডে। শুভেচ্ছা সবাইকে। প্যাট্রিয়ট লেন্স আসলে কথা বলে বাংলার, কথা বলে রাজনীতির, কথা বলে অপরাজনীতির বিরুদ্ধে, কথা বলে জাতীয়তাবাদের পক্ষে, কথা বলে বাংলাদেশিজমের পক্ষে। আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসাবে আছেন, যার সাথে আমরা আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব বেশ কিছু বিষয় নিয়ে, ওই মানুষটাকে পরিচয় দেওয়ার আগে ছোট্ট একটা গল্প বলি। আসলে বছর কত দিনে হয়? ৩৬৫ দিনে বছর হয়। আর একটা মানুষের বিরুদ্ধে ৪২৬-এর অধিক মামলা। একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন তো, যে একটা মানুষ যদি প্রতিদিন একটা করে মামলায় হাজিরা দিতে যায়, কোর্টের বারান্দায় ঘুরতে যায়, তাহলে ওনার সারা বছর কেটে যায় শুধু ওনার রেগুলার যেই মামলাটা আছে। হ্যাঁ, আর এক একটা মামলায় তোর বছরে একবার হাজিরা না। তাহলে একটা মানুষ কী পরিমাণ শারীরিক, মানসিক, অর্থনৈতিক নিপীড়নের শিকার ছিল এই গত 17 বছর। সেই মানুষটাই বিএনপির অসম্ভব নির্যাতিত যেই মানুষগুলি আছেন তাদের মধ্যে অগ্রগণ্য একজন মানুষ, আমাদের প্রিয় মামুন হাসান ভাই, যিনি সাবেক ছাত্রনেতা, যুবনেতা এবং ঢাকা 15 আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী, বিএনপির সংসদ সদস্য প্রার্থী। প্রিয় মানুষ আমাদের মামুন হাসান ভাই, আপনাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, প্যাট্রিয়ট লেন্সের সকল পার্সনদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি আমার কাফরুল মিরপুরে ঢাকা 15 আসনের সকল জনগণকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মিরপুর 15বাসীকে অভিনন্দন মামুন ভাইয়ের পক্ষ থেকে। মামুন ভাই, আজকে আমরা ছোট্ট কিছুক্ষণ আড্ডা মারবো, গল্প করব দুইটা বিষয়ে। একদম শান্ত পরিবেশ ছিল ভাই, শান্ত পরিবেশ ছিল। জুলাই সনদ হয়ে গেল, নির্বাচনের মানে তারিখ আলটিমেট ঘোষণা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে। এই শান্ত পরিবেশের মধ্যে হঠাৎ করে কেন একটা অশান্ত পরিবেশ ক্রিয়েট হয়ে গেল? কেন যেন একটা অস্থিরতা? এই জুলাই সনদের মধ্যে ঐক্যমত কমিশনে যেটা সাইন, একদম মানে ডিটেইলড যেটা সাইন হয়ে গেল, সবাই ঐক্যমত করলো, বিএনপি নোট অফ ডিসেন্ট দিল, হঠাৎ করে নতুন করে আবার এটার মধ্যে একটা কাহিনী শুরু হয়ে গেল, নতুন করে একটা গ্যাঞ্জাম ক্রিয়েট করা হলো। এখন একটা দ্বিধাদ্বন্দ্ব, গণভোট আগে হবে না পরে হবে, আদৌ কি ইলেকশন হবে নাকি? গতকালকে জামায়াতের শীর্ষ নেতারা বলল যে হয়তো ফেব্রুয়ারি ইলেকশন না হয় আরও পরে হইতে পারে, আগে গণভোট হইতে হবে। এই যে এত ক্যাচালটা কেন? আসলে একটা শান্ত পরিবেশ কেন, কী কারণে অস্থিতিশীল হয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, আর পরিবর্তনকে বুকে নিয়েই বাংলাদেশের মানুষ কিন্তু জুলাই আগস্টে গণ অভ্যুত্থান করেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরে আসার একটি পথ উন্মুখ হয়েছে। সেটার জন্য বাংলাদেশের মানুষ 17 বছর যে ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল। কিন্তু হঠাৎ করেই একটি চক্রান্তকারী মহল, যারা বাংলাদেশের স্থিতিশীল চায় না, বাংলাদেশের গণতন্ত্র চায় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক যারা চায় না, তারাই গণভোটকে সামনে এনে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বন্ডুল করার একটি পায়তারা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন এবং তারা অনেক বেশি দেশপ্রেমিক, যার ফলশ্রুতিতে গণভোট নিয়ে যে উত্তেজনাটা তৈরি হয়েছে সেটা একটি আসলে পরিবর্তিত পরিস্থিতিতে এটি একটি মাত্র নমুনা। আমার বিশ্বাস আমাদের দল বিএনপিও চায় গণভোট হোক, কিন্তু সেটা হলো অবশ্যই জাতীয় নির্বাচন যেদিন হবে তার সাথে সম্পৃক্ত হয়ে। কিন্তু যারা জাতীয় নির্বাচনকে বন্ডল করতে চায় তারা এখন এই গণভোটকে এগিয়ে আনার জন্য চেষ্টা করছে এবং গণভোট দিয়ে তারা বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ
সেই চক্রান্তকারীদেরকে অবশ্যই জবাব দিবে এবং বাংলাদেশের মানুষ শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। আমার বিশ্বাস 17 বছর ইলেকশন হয় নাই, মানুষ ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ, আপনাদের একটি জিনিস খেয়াল করে দেখবেন, যখন বাংলাদেশে ভোট ছিল, গণতন্ত্র ছিল, তখন কিন্তু মানুষ ছিল আমাদের ঈদ পার্বণের পরে, পূজা পার্বণের পরে, কিন্তু এই ভোটটাই ছিল বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার একটা সার্বজনীন উৎসব ছিল, সার্বজনিক উৎসব ছিল। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতো। যেদিন ভোটের দিন আসতো সেদিন মানুষ ঈদের মতো করেই নতুন কাপড়, নতুন খাবার নিয়ে আনন্দ উৎসবমুখর মানুষ ভোট দিতে যেত। কিন্তু গত 17 বছর সে ভোটকে নির্বাসিত করা হয়েছিল। বাংলাদেশের মানুষ এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে মানুষ আবারও ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। কিন্তু সেই ভোটকে বানচাল করার জন্য আমার কেন জানি মনে হচ্ছে 71-এর পরাজিত হানাদার এবং 24-এর পরাজিত গণহত্যাকারীরা একত্রিত হয়ে এই ভোট বানচাল করার জন্য চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ 71-এ যেমন সেই হানাদারদেরকে রুখে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, ইনশাল্লাহ 24-এর গণহত্যাকারীদেরকে যেভাবে পরাজিত করেছে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছে, ঠিক সেভাবেই যারা জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদেরকে রুখে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাইয়া, ছাত্রনেতা থেকে যুবনেতা, এখন জনগণের সেবক হতে যাচ্ছেন। আপনি 2018 সালের ইলেকশনের বিএনপি নমিনেটেড ক্যান্ডিডেট ছিলেন। ঢাকা 15 এই আসনের নিয়ে আপনি বিএনপির প্রার্থী হতে চাচ্ছেন। সব কিছু মিলিয়ে কেমন দেখছেন? কেন রাজনীতিতে মানে ইলেকশনে আসতে যাচ্ছেন? ঢাকা 15 নিয়ে আপনার চিন্তাভাবনা কী? এই এলাকার মানুষ নিয়ে চিন্তাভাবনা কী? আমরা যতদূর জানি আপনি এখানের আপনি বংশ ক্রমে আপনি এই মিরপুর কাফরুলের কী বলে মিরপুর 15 আসনের সদস্য আপনি জন্মগ্রহণ করছেন। এই এলাকার মানুষ নিয়ে আপনার আসলে কি পরিকল্পনা? ধন্যবাদ। আসলে জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করছি, দলীয় মনোনয়ন যদি পাই, দল যদি আমাকে মনোনীত করে। আসলে এখানে স্থায়ী বাসিন্দা, এখানে আমার বাবার বাড়ি, আমার নানার বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই এলাকায় আমার বাবার কবর, মার কবর, আমার ভাইয়ের কবর এবং সন্তানেরও কবর। তাই আমার হকটা এই এলাকার মানুষের কাছে সবচেয়ে বেশি। মানুষের ভালোবাসা মধ্য দিয়েই আমি ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতিতে প্রবেশ করেছি। আমি কিন্তু বড় হয়েছি কাফরুল মিরপুরের মাটির আলো বাতাসে। সে আলো বাতাস দিয়ে বড় হওয়ার কারণেই এখানে আমার একটি আবেগ কাজ করে, অনুভূতি কাজ করে। রাজনীতি যখন করি তাই স্বাভাবিক কারণেই জাতীয় সংসদে যাওয়ার ইচ্ছা প্রতিটি মানুষের যারা রাজনীতি করে তাদের মধ্যে থাকে। আমারও সেই ইচ্ছাটা প্রকম্পিত হয়েছে। 18 সালেও দল আমাকে দলীয়ভাবে মনোনীত করেছিল, ধানের সাথে আমার হাতে তুলে দিয়েছিল। এবারও বিশ্বাস ধানের শীষ দল, আমার পরিবার, আমার সহযোদ্ধাদের যে ত্যাগ তিতিক্ষা রয়েছে এই গত 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, দল অবশ্যই এবারও আমাকে মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। আমরা আশা করি দল দেখবেন, কারণ ত্যাগের যদি কোনো পরিমাপক থাকে তাহলে হয়তো আপনাদের মতো কিছু মানুষের ত্যাগ যদি এক নীতিতে মাপা হয়, তো আসলে ওইটাই হবে পূর্ণ ত্যাগ। দলের জন্য আসলে ত্যাগ কাকে বলে, কত প্রকার কী কী? আসলে আপনি যে কথাটা বলেছেন, জিয়া পরিবারের উপর দিয়ে যে অত্যাচার নিপীড়ন গিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোর উপরে, শেষ পর্যন্ত তারেক রহমান তার ভাইয়ের মৃত্যু দেহের চেহারাটাও দেখতে পারেনি এবং কবরও দিতে পারেনি।
আমি মনে করি বাংলাদেশের জিয়া পরিবারের চেয়ে অত্যাচারিত নিপীড়িত আর কেউ নাই। তারপরও বাংলাদেশের প্রতিটা মানুষ গত 17 বছর নির্যাতিত নিপীড়িত ছিল। রিসেন্টলি আপনাদের মনোনয়ন বোর্ড ঢাকার প্রার্থীদেরকে ডেকেছিলেন, আপনাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব মনে হয় আপনাদের সাথে মিটিংয়ে বসেছেন অনলাইনের মাধ্যমে। ওখানে অনুভূতি কী ছিল, কেমন ছিল? ওনার মানে তারেক রহমান সাহেব আসবেন কবে, দল নিয়ে চিন্তা কি? আপনাদের যারা প্রার্থী, একটা বিএনপিটা অনেক বড় একটা দল, আপনাদের দলে আপনাদের মিরপুর 15 আসনেই বেশ কয়েকজন প্রার্থী আছেন যারা নমিনেশন চাচ্ছেন। এই সব কিছু মিলে যখন তারেক রহমান সাহেব আপনাদের সাথে বসছেন, ওইখানের অনুভূতি, আপনাদের চাওয়া পাওয়া, এই সব কিছু মিলিয়ে যদি আপনি আমাদেরকে কিছু শেয়ার করতেন। আসলে আমরা রাজনীতি যারা করি তাদের তো দলের কাছে চাওয়া পাওয়া সবসময় থাকবে। দলও আমাদের কাছ থেকে অনেক কিছু চায়। ঠিক তেমনি গত কিছুদিন পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবাইকে ডেকেছিলেন। তিনি আমাদেরকে কিছু কথা বলেছেন। আসলে ওনার কথা শোনার পরে, কথা বলার পরে আমার মনে হয় আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। না, আমরা যেটুকু মানে অফ দ্য লাইন শুনেছিলাম যে নির্যাতনের প্রসঙ্গ আসার পরে মানে এই সব যারা প্রার্থী ছিলেন, ঢাকা যারা রথী মহারথীরা ছিলেন, সবাই সামনে মাননীয় চেয়ারম্যান সাহেব মেবি মানে আপনার ফ্যামিলি, আপনার মা এবং হচ্ছে আপনার নির্যাতন নিয়েও একটা প্রসঙ্গ তুলেছিলেন। এটা আমরা শুনেছিলাম, আমি আসলে তো পুরোপুরি জানি না, জাস্ট আমরা শুনেছিলাম। এখন সত্যি মিথ্যা তো আপনার মুখ থেকে শুনলে হয়তো আমার জন্য একটু বেশি ভালো হবে যদি শেয়ার করতেন, যদি কোনো অন্য কোনো নেগেটিভিটি না থাকে বা না এটা যদি কোনো ডিসক্লোজ করার স্কোপ না থাকে, তাহলে আপনি কাইন্ডলি শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমার পরিবারের উপরে যে টর্নেডো গিয়েছে গত 17 বছর, আমার উপর দিয়ে যে গিয়েছে, আপনারা যে ওই সময় 13 সালের 26শে ডিসেম্বর যে টিভিগুলো রয়েছে, পত্রিকাগুলো রয়েছে, সেগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আমি আমার পরিবার এবং আমার ভাইয়ের পরিবারের উপর দিয়ে আমি 71-এ মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীদের যে অত্যাচার নিপীড়ন ছিল সেটা দেখিনি নিশ্চক্ষে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে আমার পরিবারের উপর দিয়ে যে টর্নেডো গিয়েছে তা আমার নিজ চোখে দেখা। সেদিন আমার ভাবি, ভাতিজি, আমার বোন, আমার ভাতিজা সহ সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এই অথচ ওনারা তো রাজনীতির সাথে জড়িত ছিল না, কোনোভাবেই তারা রাজনীতির সাথে ছিল না। এবং আমার বড় ভাই একজন প্রতিবন্ধী ছিল, স্ট্রোকের কারণে তার এক পাশ প্যারালাইজড হয়ে যায়। সেদিন তার উপরে অত্যাচার করা হয়েছিল। আমার বৃদ্ধ মাকেও অত্যাচার করা হয়েছিল। আসলে আমি পাকিস্তান হানাদার বাহিনীর লুটপাট দেখিনি, নির্যাতন দেখিনি, কিন্তু স্বাধীন বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার হাসিনার লুটপাট, নির্যাতন আমি আমার নিজের চোখে আমার পরিবারের উপরে আমি দেখেছি। তার চেয়ে বড় কথা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 40 বছরের সংসার জীবনের স্মৃতি বিজড়িত স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়িটাও তারা কেড়ে নিয়েছে, তছনছ করে দিয়েছে। বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত, তারেক রহমানের স্মৃতি বিজড়িত, আরাফাত রহমান কবরের স্মৃতি বিজড়িত শহীদ জিয়া রহমানের বাড়ি। সেখানে আমার কাছে আমার এই অত্যাচার বা এই নিপীড়নটা খুব ক্ষুদ্র মনে হয়েছে। কিন্তু আমি কৃতজ্ঞ, দেশনায়ক তারেক রহমান বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার নির্যাতনের কথা, আমার পরিবারের নির্যাতনের কথা মানুষের সামনে তুলে ধরেছেন। এই নির্যাতন নিপীড়নের কথা তোলার পরেই আমার যে অনুভূতি, সেই অনুভূতিতে আমিই বলেছি আপনাদেরকে যে তারেক রহমানের এই কথার পরে আমার মূল্যায়নের পরে আসলে আমার মূল্যায়িত হওয়ার কোনো জায়গা আমি দেখি না। তারপরও দল যদি আমাকে কোনো কারণে ধানের শীষের মনোনয়ন দেয়, আমি নির্বাচনে যেভাবে কাজ করব, ঠিক সেই কারণে কোনো কারণে যদি দল আমার থেকে অন্য কাউকে দলের মনোনয়ন দেয়, আমি তার চেয়ে বেশি দ্বিগুণ উৎসাহে তার জন্য কাজ করব।
এখন দেশনায়ক তারেক রহমানের কাছে বা দলের কাছে আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। আমার প্রতি যে তারা সম্মান দেখিয়েছে, যে অনুভূতি দেখিয়েছে। 17 বছরের বিএনপি টিকে থাকার পিছনে, এত নির্যাতনের পরেও বিএনপি টিকে থাকার পিছনে যেসব কজগুলি থাকে তার মধ্যেই একটা কজ। এই ভদ্রলোকের মুখ থেকে আমরা যে কথাটা শুনলাম যে চাওয়া পাওয়ার কিছু নাই, মানে এই যে নমিনেশন পেতে পারে না পেতে পারে, বৃহৎ দল যে সবাই পাবে না, একজন পাবে, কিন্তু এই যে খুব বোল্ডলি, খুব দৃঢ় কণ্ঠে বলা এই যে দলের প্রতি আনুগত্য, দলের প্রতি লয়ালিটি, জিয়া পরিবারের প্রতি তাদের যে ভালোবাসা, এটাই হয়তো বা বিএনপিকে টিকিয়ে রেখেছে এত স্রোতের প্রতিকূলেও। মোহন ভাই, এইবার আরেকটা বিষয়, আপনাদের ঢাকা 15 যদি এবার ইলেকশন হয় সবচেয়ে প্রেস্টিজিয়াস আসন, বিকজ এখানে আলটিমেট এখন যেহেতু আওয়ামী লীগ ইলেকশন করছে না, জামাতই আমরা দেখতেছি যে প্রধান বিরোধী দল বিএনপির প্রধান বিরোধী শক্তি, বিরোধী দল বলুন সরি, ইলেকশন হবে এবং জামাতের আমির সাহেবের আসন হচ্ছে এই আসন, সবচেয়ে প্রেস্টিজিয়াস আসন, এবং জামাত তার সর্বশক্তি নিয়োগ করবে হচ্ছে এই আসনে। কারণ আমির সাহেবের তো এটা মূলত মূল আসন না, ওনার আসন তো সিলেটের আসন হচ্ছে ওনার আসন, কিন্তু উনি যেহেতু এখানে গত 2 বছর মানে 2 টার্ম ইলেকশন করার চেষ্টা করেছেন, এইখানেই উনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সো যেহেতু এবারও উনি এখানে ইলেকশন করবেন, এখানেই ওনার সমস্ত পোস্টার ওনার প্রচারণা দেখতেছি। সো এটা সাপোজ ধরেন আপনি নমিনেশন পেলেন, সবচেয়ে মানে কি বলে আপনার বিরোধী পক্ষের সবচেয়ে ফোকাসড আসন কিন্তু এটা, যে এর বাইরে না, আমির সাহেবের আসন হারিয়ে গেলে তার কোনো আসন মান থাকে না। হ্যাঁ, এবং আমরাও যেটা অলরেডি বিভিন্ন জায়গায় সার্ভে জরিপ করে দেখলাম যে এখানে ব্যক্তি আপনার একটা হিউজ ভোট আছে, সাথে বিএনপির ভোট, সব কিছু মিলে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে যদি আপনি নমিনেশন পান ইনশাল্লাহ, হ্যাঁ, তাহলে কম্পিটিশন কেমন হবে? বিএনপির কি এই সিট রাখতে পারবে নাকি জামাতের অবস্থা কি এই আসনে? একটু কাইন্ডলি যদি আপনি বলতে। আসলে আপনাকে ধন্যবাদ একটি মূল্যবান প্রশ্ন করার জন্য। প্রথমে আমি বলি যে আপনার একটি প্রশ্নে আমি বিরোধিতা করছি, সেটি হলো আমিরের আসন। এই আসন মিরপুর কাফরুল মানুষের জনগণের আসন। জি, তো এই জনগণের আসনে আমি এই মিরপুরের কাফরুলের মানুষের সাথে আমার যে চলাচল, আমার যে চেনা পরিচয়, আমি কিন্তু দল থেকে যদি মনোনীত হই, ধানের শীষ আসলে এখানে বড় একটি ফ্যাক্টর। জি, বাংলাদেশ কাফরুল এবং মিরপুরের মানুষ অত্যন্ত সচেতন। এখানে খেয়াল করে দেখবেন ওখানে নামি দামি স্কুল কলেজগুলো রয়েছে, এখানে মানুষ অত্যন্ত সচেতন। স্বাভাবিক কারণেই আমার বিশ্বাস এই আসনের মানুষ ধানের শীষের পক্ষে রয়েছে। আর যেই কথাটি বলেছেন প্রেস্টিজিয়াস আসন, যখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, যখন গণতন্ত্রের প্রশ্ন আসবে, তখন বাংলাদেশ এই কাফরুল এবং মিরপুরের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে। ওরা হয়তো সকল শক্তি নিয়োগ করবে, সকল মেকানিজম করবে, কিন্তু কাফরুল এবং মিরপুরবাসী এই অঞ্চলটি স্বাধীন চেতা, স্বাধীনতার পক্ষের লোক, গণতন্ত্রের পক্ষের লোক, বাংলাদেশের পক্ষের লোক ওখানে বেশি অবস্থান করে। যার ফলশ্রুতিতে আমার মনে হয় অবশ্যই রাষ্ট্রীয় কোনো যদি ষড়যন্ত্র না হয় 2009 সালের মতো, তাহলে এখানে ধানের শীষের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। ভাইয়া আরেকটা প্রশ্ন, এই যে এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ মিছিল করতেছে, এই এত গণহত্যা করার পরও যেখানে একদম ল্যান্ডস্লাইডভাবে আওয়ামী লীগ পরাজিত হয়ে গেল, মানে পৃথিবীর ইতিহাসে এরকম মানে নজিরবিহীন ঘটনা, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালায়া যায়, যেখানে জাতীয় মসজিদের খতিব পালায়া যায়, যেখানে মানে গ্রাসরুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সমস্ত নেতা এলাকা ছেড়ে পালায়া যায়, হ্যাঁ, সেই আওয়ামী লীগ 1 বছরের মাথায় আবার মিছিল মিটিং করতেছে। এইটা কি আপনাদের আসলে এই যে জুলাই আন্দোলনের যারা আপনারা ছিলেন, এদের এই সমস্ত মানে সামষ্টিক গোষ্ঠীর কথা বলছি, সেটা রাজনৈতিক দল হিসাবে যেমন আপনারা একটা বিশাল স্টেক হোল্ডার, সাথে জামাত আছে, এই যে নতুন গঠিত এনসিপি আছে, বা ছোটো ছোটো যেসব দলগুলো সবাই আছে, ছাত্ররা, সাধারণ ছাত্ররা ছিল, এদের অনেকের ফল কি এখন যে আওয়ামী লীগ আবার নতুন করে আসতেছে, ওই যে মিছিল মিটিং করতেছে, আর আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে এই দেশে? ধন্যবাদ আপনাকে।
আসলে বিচ্ছিন্নভাবে মিছিল মিটিং, এটি বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ, সেখানে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ মিছিল করতেই পারে। কিন্তু আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন, 71-এর গণহত্যাকারীরা যেভাবে পরাজিত হয়েছিল, 24-এর গণহত্যাকারী কিন্তু সেই একই কায়দায় পরাজিত হয়েছে। এখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এই 17 বছর থাকার কারণে বাংলাদেশের দুর্নীতির চিত্র আপনারা জানেন। যে কোনো জিনিসেই উন্নয়নের নামে তারা লাখ লাখ কোটি টাকার লুটপাট করেছে। লুটপাটের টাকা এখন তাদের পকেটে, এবং সেই টাকা দিয়েই তারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কিছু অশান্তি তৈরি করার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে জনগণকে। আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি আমি বলি, জার্মানির নস্যি বাহিনী যেমন অবস্থা হয়েছে, ঠিক আওয়ামী লীগের অবস্থা তাই হবে। কারণ তারা বাংলাদেশের মানুষ, জনগণের উপরে তারা গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের মানুষ কখনোই তাদেরকে মাপ করবে না, ক্ষমা করবে না। গণহত্যার কোনো মাপ নেই। 71-এর গণহত্যার যেমন মাপ নেই, 24-এর গণহত্যার কোনো মাপ নেই। ভাইয়া, আরেকটা বিষয়, আপনি বাংলাদেশ সর্ববৃহৎ যুব সংগঠন যুবদলের সুপার 3-র একজন ছিলেন, যুবদল নেতৃত্ব দিয়েছেন, মহানগর যুবদল নেতৃত্ব দিয়েছেন। এই 5ই আগস্টের পরে আমরা বিএনপির বিরুদ্ধে যেই সব মানে দুর্নাম বা অপপ্রচার বা সত্যি ঘটনা যেটাই হোক না কেন, যেহেতু সব কিছু তো প্রমাণিত হয় নাই, কিছু জায়গায় তো কিছু যা ঘটে কিছু না কিছু তো রটে, মানে যা রটে তা কিছু না কিছু ঘটে। এই যে যুবদলের নামে বিভিন্ন জায়গায় কিছু দুর্নাম, কিছু কেলেঙ্কারি শুনতেছিলাম আমরা, এটা আসলে কেন হইল একজন যুবনেতা হিসাবে, মানে আপনার কাছ থেকে আমি আসলে জানতে চাচ্ছি। আর এর মানে বিরুদ্ধে আপনার দলীয় কি অ্যাকশন ছিল? আসলে আমি এক সাবেক যুবদল নেতা, বর্তমানে বিএনপি নির্বাহী কমিটির মেম্বার রয়েছি। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমাদের হয়তোবা খুব যৎসামান্য কিছু অন্যায়কারী দলের অন্যায় করেছে, খুব যৎসামান্য আমার ধারণা, এবং আমি যতটুকু খবর নিয়েছি ততটুকু। কিন্তু ওটাকেই একটি মহল রং লাগিয়ে মিডিয়াতে প্রকাশ করেছে। একটু খেয়াল করে দেখবেন, গত 17 বছর মিডিয়া কাদের নিয়ন্ত্রণে ছিল? ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল ফুললি। বর্তমানেও কিন্তু এই মিডিয়া জায়গাটা কিন্তু এখনও তাদের হাত থেকে মুক্ত হয়নি, না মোটেও না। যার ফলশ্রুতিতে ওই মিডিয়াগুলোই আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা বেশি করেছে। আরেকটি কথা বলেছেন যে আমরা দলীয়ভাবে কিভাবে কি অ্যাকশন, আপনার খেয়াল করে দেখবেন 5ই আগস্টের পরে দেশনায়ক তারেক রহমান 7ই আগস্ট যখন উনি পল্টন পার্টি অফিসের সামনে যে জনসভায় বক্তব্য রেখেছিলেন, উনি কিন্তু কঠোর এবং কঠোরতম ভাষায় বলেছিলেন, দলের বাইরে যারা যাবেন এবং যারা অন্যায় করবেন তাদেরকে কোনো ক্ষমা করবেন না। এই পর্যন্ত প্রায় 7,000-এর উপরে আমাদের যারা বিভিন্ন কারণে বহিষ্কৃত হয়েছে, শুধুমাত্র বিভিন্ন দুর্নামের সাথে সম্পৃক্ত থাকার কারণে। হ্যাঁ, যেহেতু মিডিয়ার প্রসঙ্গ আসলো, এই একই খাতে মানে বলতে যাচ্ছি, আমাদের কেন জানি মনে হলো যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুব বড় একটা ইম্প্যাক্টফুল জায়গা, অনলাইন অফলাইন দুইটাই ইকুয়াল মানে গুরুত্বপূর্ণ। কেন জানি মনে হলো যে বিএনপি আপনারা সবাই মিলে সোশ্যাল মিডিয়াও পিছিয়ে গেছেন আর মেইন স্ট্রিম মিডিয়াও পিছিয়ে গেছেন। এটাকে আপনারা কি স্বীকার করেন যে আসলে আপনার মিডিয়া অনেক পিছানো, এবং এটা আসলে আপনাদের ইনিশিয়েটিভ কি এই মিডিয়াতে আপনাদের মানে আরও বেশি ইম্প্যাক্টফুল হওয়ার জন্য? আসলে আমরা বর্তমান আধুনিক বাংলাদেশে বা আধুনিক পৃথিবীতে মিডিয়া এবং অনলাইনের অপরিহার্য। তার চেয়ে বড় জিনিস, আমরা বাংলাদেশের মানুষের জনগণের উপরে শক্তিতে
নির্বাচিত একটি দল। আমাদের পিছিয়ে পড়ার কারণে না, আসলে এখানে একটি মাফিয়া চক্র, দেশবিরোধী মাফিয়া চক্র মিডিয়া এবং অনলাইনে অনেক বেশি টাকা পয়সা খরচ করে তারা কাজ করছে। তবে আমরা চেষ্টা করছি, তারুণ্য নির্ভর আমাদের দল দেশনায়ক তারেক রহমান কিন্তু সারাক্ষণই তরুণদেরকে নিয়ে কিভাবে মিডিয়াতে কাজ করা যায় তা নিয়ে কাজ করছেন। এবং আপনারা আমাদের দলীয় পদক্ষেপগুলো দেখলেই বুঝতে পারবেন, আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, মিডিয়া নিয়ন্ত্রণ করতে চাই না। আমরা ওরা উন্মুক্ত থাকবে, আমাদের সমালোচনা করবে, কিন্তু শত্রু ভাবাপন্ন হয়ে আমার দলের বিরুদ্ধে যেভাবে কাজ করছে এইটা যেন না করে, এটা আমি তাদের কাছে অনুরোধ করি। আমাদের অন্যায় থাকলে, আমাদের ভুল থাকলে তারা আমাদেরকে ধরিয়ে দিবে, আমরা সেটা শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা ছোট্ট বিষয়, এই যে ইদানিং আমরা সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ দেখতেছি যে ওয়াজ মাহফিলে বা বিভিন্ন মানে প্রচার প্রচারণায় যে দাঁড়িপাল্লায় ভোট দিলে মানে ইসলাম জিতে যাবে, 18 কোটি মানে ইসলাম কোরআন জিতে যাবে, জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এইসব ধর্মীয় কার্ড কি আসলে আপনাদের নির্বাচনী মাঠে কি কোনো ইম্প্যাক্ট ফেলছে নাকি? আসলে সত্য কথা বলতে কি, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ, ধর্মভীরু, ধর্ম অন্ধ নয়। যারা এই ধর্ম ব্যবসায়ীরা যারা এখন বিভিন্নভাবে তাদের মার্কায় ভোট দিলে বেস্ট কনফার্ম, তারপরে মসজিদে দাঁড়িয়ে যদি রাজনৈতিক বক্তব্য না দিতে পারে তাহলে যেন কোরআন তফসির না হয়। কয়দিন আপনারা দেখেছেন তাদের এখন হিন্দু শাখাও খুলেছে। জি, কিন্তু অনুষ্ঠানের শেষ সময় চলে আসছি, তারপরও একটু জিনিস খেয়াল করবেন, তারা ইসলাম কায়েম করতে চায়, তারা উলুধ্বনি দেয়, তারা গীতা পাঠ করে। তার মানে কি, তারা মুনাফিকি করছে। আবু জাহেলরা যেমন মুনাফিকি করেছিল আমার নবীর সাথে, ঠিক একই কায়দায় বাংলাদেশের মানুষকে তারা বোকা ভাবে, কিন্তু বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। হ্যাঁ, আমার সর্বশেষ প্রশ্ন, নির্বাচনী মাঠে যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচনী মাঠে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে এনসিপি নাকি জামাত, আর আগামী বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো একক রাজনৈতিক দলকে আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমরা মনে করি বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা নির্বাচিত হব। আমরা বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা নির্বাচিত হব। কারণ বিএনপি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া সংগঠন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 9 বছর আন্দোলন সংগ্রাম করে গড়ে ওঠা বিএনপি, 17 বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করে বিএনপি আজকে এই পর্যায়ে এসেছে। বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, গণতন্ত্রের পক্ষে বিএনপি সবসময় ছিল। আমার বিশ্বাস কোনো দল ব্যক্তি বিএনপি মানে প্রতিপক্ষ মনে করে না। আমাদের বাকি সবাই যারাই আমাদের প্রতিদ্বন্দ্বী তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু বাংলাদেশের জনগণ ঠিকই সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপিকে বেছে নেবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ কেমন দেখতে চান, ছোট্ট করে এক লাইনে? আমি ন্যায়, আইনের শাসন, মানবিক বাংলাদেশ দেখতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ মামুন ভাই, কষ্ট করে আমাদের সিটিতে আসার জন্য। অনেক ভালো লাগলো আজকে আপনার সাথে। ধন্যবাদ আপনাদেরকে, এবং যারা দেখবেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। সর্বশেষ আমার প্রাণের এলাকা মিরপুর, কাফরুল, ঢাকা 15 জনগণকে অভিনন্দন এবং শুভেচ্ছা।